আজ আমরা এমন একজন জার্মান সৈনিকের গল্প দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। আর পরবর্তীকালে জার্মানি যখন সেই যুদ্ধে হেরে যায় তখন ব্রিটিশ সৈনিকরা তাকে যুদ্ধবন্দী হিসাবে ইংল্যান্ডের একটা ক্যাম্পে আটক করে রেখেছিল। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো পরবর্তীকালে সেই যুদ্ধবন্দী জার্মান সৈনিকটাই হয়ে ওঠে ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম মহান আর সেরা ফুটবল গোলকিপার। জার্মান হওয়ার কারণে একটা সময় ইংল্যান্ডের সমস্ত মানুষই তাকে শত্রু মনে করে ঘৃণা করত। কিন্তু সেই মানুষটা এত সুন্দর ফুটবল খেলতো যে পরবর্তীকালে ইংল্যান্ডের সমস্ত সাধারণ মানুষই সেই মানুষটার খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকত। আর সেই জার্মান সৈনিকের জীবনের সম্পূর্ণ অবিশ্বাস্য সত্যি ঘটনা থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম দ্য কিপার। 2018 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.3। তো গল্পটা শুরু হয় 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষ পর্যায়ে। জার্মানির অবস্থা তখন খুবই খারাপ হয়ে গেছিল। একের পর এক যুদ্ধে তারা হেরে যাচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও তখনও জার্মানির হাজার হাজার তরুণকে যুদ্ধে পাঠানো হচ্ছিল। আর সেই সমস্ত তরুণ জার্মান সৈনিকদের মধ্যে থেকেই আমরা বার্ট ট্রাউটম্যান নামের এই ছেলেটাকে দেখতে পাই। একদিন বার্ট আর তার সঙ্গীরা যখন জঙ্গলের মধ্যে দিয়ে ইংল্যান্ডের একটা গ্রামে আক্রমণ করার জন্য যাচ্ছিল, তখনই হঠাৎ করে বেশ অনেকগুলো ব্রিটিশ সৈনিক ওদেরকে চারিদিক দিয়ে ঘিরে ধরে ওদের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। এই ঘটনায় বহু জার্মান সৈনিক মারা যায়, আর বাকি যারা বেঁচে ছিল তাদেরকে ব্রিটিশ সৈনিকরা বন্দী বানিয়ে নেয়। পরবর্তীকালে সেই সমস্ত বন্দী জার্মান সৈনিকদেরকে ইংল্যান্ডে নিয়ে গিয়ে সেখানকার একটা প্রিজনার অফ ওয়ার ক্যাম্পে আটকে রাখা হয়। সেখানেই সমস্ত বন্দী সৈনিকদের মধ্যে আমরা বার্টকেও দেখতে পাই। এখন ওই ক্যাম্পে থাকা ব্রিটিশ সৈনিকরা সমস্ত বন্দী জার্মান সৈনিকদেরকে বলে, তোমাদের এই যুদ্ধের কারণে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, তোমরা বোম বিস্ফোরণ করে আমাদের পুরো শহরটাকেই নষ্ট করে দিয়েছ। এখন সেই সমস্ত ক্ষতিপূরণের জন্য তোমরা যতদিন এই ক্যাম্পে বন্দী থাকবে তোমাদেরকে ততদিন এখানে কাজ করতে হবে। এমনকি ক্যাম্পের বাইরে যদি এই শহরের কোনো সাধারণ মানুষেরও সাহায্যের প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে সেই মানুষদেরকেও তাদের সমস্ত রকম কাজে সাহায্য করতে হবে। এইভাবে তোমরা অল্প করে হলেও নিজেদের কাজের ক্ষতিপূরণ করতে পারবে। আর যদি তোমরা এই আদেশটা না মেনে চলো তাহলে তোমাদেরকে অনেক কঠিন শাস্তি দেওয়া হবে। এখন বাধ্য হয়ে বার্ট আর বাকি সবাই এই সমস্ত শর্ত মেনে নেয়। এরপর থেকে ক্যাম্পের মধ্যে বন্দী অবস্থাতেই বার্টের দিন কাটতে থাকে। যদিও প্রথম দিনেই ওই ক্যাম্পের বাকি বেশ কিছু বন্দী সৈনিকদের সাথে ওর বন্ধুত্ব হয়ে যায়। এর পরের দিন সকালে ওই ক্যাম্পের ইনচার্জ, যার নাম ছিল সার্জেন্ট স্মিথ, তিনি বার্টকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিজের অফিসে ডেকে আনেন। সার্জেন্ট স্মিথ বলে, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি তুমি নাকি জার্মানির খুবই ভালো একজন প্যারাট্রুপার ছিলে, আর তোমাকে নাকি সমস্ত বড় বড় মিশনে পাঠানো হতো। আর তাছাড়া তোমার সমস্ত জিনিসপত্রের মধ্যে আমি এই আয়রন ক্রসটা পেয়েছি। আয়রন ক্রস হলো জার্মান সৈনিকদের একটা বিশেষ মেডেল। যে সমস্ত সৈনিকরা নিজেদের দেশের হয়ে অনেক ভালো কাজ করে শুধুমাত্র তাদেরকেই এই আয়রন ক্রস মেডেলটা দেওয়া হয়। এখন সার্জেন্ট স্মিথ প্রশ্ন করে, তোমাকে এই মেডেলটা কেন দেওয়া হয়েছে, তুমি এমন কি কাজ করেছিলে? কিন্তু বার্ট এখন ওনার কোনো কথারই উত্তর না দিয়ে পুরোপুরি চুপ করে দাঁড়িয়েছিল। যেটা দেখে ক্যাপ্টেন স্মিথ খুবই রেগে গিয়ে বলে, যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে আমি তোমাকে এখনই গুলি করে মেরে ফেলতাম। যেটা শুনে বার্ট হাসতে হাসতে বলে, তাহলে তো আমার ভাগ্য খুবই ভালো যে আপনার হাতে একটুও ক্ষমতা নেই। এখানে বার্টের এই কথা শুনে সার্জেন্ট স্মিথ ওর ওপরে খুবই রেগে গিয়ে ওকে টয়লেট পরিষ্কার করার শাস্তি দেয়। আর এখন বাধ্য হয়ে বার্টকেও সেই কাজটা করতে হয়। কিন্তু পরবর্তীকালে ও যখন টয়লেট পরিষ্কার করে নিজের সেলে ফিরছিল তখনই ও দেখতে পায় ওদের ওই ক্যাম্পের মধ্যেই বেশ কিছু বন্দী সৈনিকরা ফুটবল খেলছে। যেটা দেখে ওর খুবই ভালো লেগে যায়। সেদিন নিজের কাজ শেষ করার পর ও ফুটবল খেলতে থাকা সমস্ত সৈনিকদেরকে বলে, আমি তোমাদের সঙ্গে একটা বাজি ধরতে চাই। আমি যতক্ষণ এই মাঠে গোলকিপার থাকবো ততক্ষণ অবধি তোমাদের মধ্যে কেউই একটাও গোল করতে পারবে না। আর তোমাদের মধ্যে যদি কেউ একটাও গোল করতে পারে তাহলে আমি তাকে একটা সিগারেট দেব, কিন্তু কেউ যদি গোল না করতে পারে তাহলে সে আমাকে একটা করে সিগারেট দেবে। এই কথা শুনে বাকি সমস্ত কয়েদিরা হাসতে হাসতে বার্টের এই শর্তে রাজি হয়ে যায়। এরপর সমস্ত কয়েদিরা এক এক করে গোল করার চেষ্টা করে, কিন্তু বার্ট খুব সহজেই তাদের সমস্ত গোলগুলো আটকে দিচ্ছিল। একদিকে যখন সমস্ত কয়েদিরা খেলা করছিল তখনই ওদের ক্যাম্পের মধ্যে মিস্টার জ্যাক নামের এই লোকটা চলে আসে। দেখা যায় এখানে মিস্টার জ্যাকের সাথে ওনার মেয়ে মার্গারেটও এসেছিল। আসলে মিস্টার জ্যাক এই শহরের একটা বড় গ্রসারি স্টোর বা মুদি দোকানের মালিক ছিলেন, আর এখন উনি এই ক্যাম্পের সমস্ত সৈনিক আর কয়েদিদের রেশনের খাবার দিতে এসেছিলেন। এখন ক্যাম্পের মধ্যে সমস্ত সৈনিকদেরকে খেলতে দেখে মিস্টার জ্যাক আর মার্গারেট দুজনেই দূর থেকে তাদের খেলাটা দেখতে থাকে। দেখা যায় বার্ট সেখানে খুবই ভালো খেলছিল। সমস্ত কয়েদিরা বারবার চেষ্টা করার পরেও ওর কাছে একটাও গোল করতে পারছিল না। এখানে বার্টের এত সুন্দর খেলা দেখে মিস্টার জ্যাকের খুবই ভালো লেগে যায়। একটা সময় এমন হয় যখন দেখা যায় ওই ক্যাম্পের সমস্ত কয়েদিরাই বার্টের কাছে হার মেনে নিয়েছিল। তারা কেউ কোনোভাবেই বার্টকে হারিয়ে গোল করতে পারছিল না। দূর থেকে এটা দেখে মার্গারেট নিজেই এগিয়ে এসে বার্টকে চ্যালেঞ্জ করে ওর সাথে খেলতে শুরু করে দেয়।
আর এখানে একটা মেয়েকে দেখে বাকি সমস্ত কয়েদিরা ওর ওপরে হাসাহাসি করে জোরে জোরে চিৎকার করে ওকে উৎসাহ দিচ্ছিল। আর অফিসের মধ্যে থেকে এই চিৎকার শুনে সার্জেন্ট স্মিথ আর মার্গারেটের বাবা অর্থাৎ মিস্টার জ্যাক দুজনেই বাইরে বেরিয়ে আসেন। আর এখানে সমস্ত কয়েদিদের সাথে খেলা করার জন্য মিস্টার জ্যাক মার্গারেটকে খুবই বকাবকি করতে করতে ওখান থেকে নিয়ে যান। এই ঘটনার কিছুদিন পর সার্জেন্ট স্মিথ ওই ক্যাম্পের সমস্ত কয়েদিদেরকে বাইরে ডেকে এনে তাদেরকে বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখন পুরোপুরি শেষ হয়ে গেছে আর জার্মানি এখন হার মেনে নিয়ে আত্মসমর্পণ করেছে। আর এই যুদ্ধ শেষ হওয়ার আনন্দেই আমি তোমাদের সবাইকে একটা ছোট পার্টি দিতে চাই। এই কথা বলেই উনি সমস্ত কয়েদিদেরকে এক বোতল করে বিয়ার খাওয়ান। এরপর মিস্টার স্মিথ বলেন, তবে তোমরা যেন এটা ভেবো না যেহেতু এখন যুদ্ধ শেষ হয়ে গেছে তাই তোমরা সবাই খুব তাড়াতাড়ি নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবে। তোমাদেরকে কিন্তু এই ক্যাম্প থেকে এত সহজে ছাড়া হবে না। সবার আগে আমরা তোমাদের মধ্যে থেকে সমস্ত ওয়ার ক্রিমিনালদেরকে খুঁজে বের করব, যারা যুদ্ধের নিয়ম ভেঙে নিজেদের মজার জন্য কোনো দেশের সাধারণ মানুষদের উপরে আক্রমণ করে তাদেরকে মেরেছে। সবার আগে সেই সমস্ত ওয়ার ক্রিমিনালদেরকে শাস্তি দেওয়া হবে। তারপর তোমাদের বাকি সবাইকেও নিজেদের কাজের জন্য একটা উচিত শিক্ষা দেওয়া হবে। এই সমস্ত কথা শুনে বার্ট আর বাকি সমস্ত কয়েদিরা একটু হতাশ হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর আমরা মিস্টার জ্যাককে দেখতে পাই। নিজের মুদি দোকানের পাশাপাশি মিস্টার জ্যাক এই শহরের একটা ছোট্ট লোকাল ফুটবল ক্লাবের ম্যানেজার ছিলেন। আর এখন উনি নিজের ক্লাবের সমস্ত প্লেয়ারদেরকে ট্রেনিং দিচ্ছিলেন। এখানে সমস্যা হলো ওনার ক্লাবের বেশিরভাগ প্লেয়াররাই মোটামুটি ফুটবল খেললেও ওনার ক্লাবের গোলকিপার, যার নাম ছিল এলফ, সে মোটাও ভালো করে খেলতে পারত না। আর এই বাজে গোলকিপারের কারণেই মিস্টার জ্যাকের টিম বিগত বহুদিন ধরে অনেকগুলো ম্যাচই হেরে যাচ্ছিল। আর সেই কারণে এখন কোনো কোম্পানি ওদের ক্লাবকে আর স্পন্সর করতে চাইছিল না। এখন যেভাবেই হোক মিস্টার জ্যাক আর তার টিমকে পরবর্তী ম্যাচগুলো জিততে হবে, না হলে সমস্ত স্পন্সর আর টাকার অভাবে এদের এই ক্লাবটা হয়তো বন্ধ হয়ে যাবে। সেজন্য এখন মিস্টার জ্যাক এই বিষয়টা নিয়ে খুবই চিন্তায় ছিলেন। এদিকে সেদিন প্র্যাকটিস শেষ করার পর সমস্ত প্লেয়াররাই পাশের একটা ক্লাবে পার্টি করার জন্য চলে যায়। সেখানেই আমরা এই ফুটবল টিমের ক্যাপ্টেন বিলকে দেখতে পাই। দেখা যায় বিল এবং মার্গারেট একে অপরকে ভালোবাসত। আর এখন বিলের সাথে সাথে মার্গারেটও এই ক্লাবে এসেছিল। কিন্তু এরা সবাই পার্টি শুরু করার বেশ কিছুক্ষণের মধ্যেই ওই ক্লাবের মধ্যে মিস্টার জ্যাক চলে আসেন। সেখানে উনি সমস্ত প্লেয়ারদেরকে বলেন, কাল সকালেই আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ রয়েছে আর আমাদেরকে যেভাবেই হোক সেই ম্যাচটা জিততে হবে, না হলে আর কেউই আমাদেরকে স্পন্সর করবে না। তাই আজ তোমরা বেশি রাত অবধি পার্টি না করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে বিশ্রাম নাও। এখানে মিস্টার জ্যাকের কথা মেনে বাকি সমস্ত প্লেয়াররা এখান থেকে চলে গেলেও ওই দলের গোলকিপার এলফ কোনোভাবেই ওই পার্টি ছেড়ে যেতে চাইছিল না, যে বিষয়টা নিয়ে ওর সাথে মিস্টার জ্যাকের একটু ঝামেলা বেঁধে যায়। একটা সময় এলফ বলে, আপনি আমার কিছুই করতে পারবেন না, কারণ এই দলে তো আমি ছাড়া আর কোনো গোলকিপার নেই। তাই যাই হয়ে যাক না কেন, কালকের ম্যাচে আমায় আপনাকে নিতেই হবে। এই কথা শুনে মিস্টার জ্যাক খুবই রাগ করে আর অসন্তুষ্ট হয়ে ওখান থেকে চলে যায়। এখন উনি এতটাই রেগে গেছিলেন যে উনি ঠিক করে নেন এবার উনি এলফের জায়গায় বার্টকে নিজের দলের নতুন গোলকিপার হিসেবে নিয়ে আসবে। আর এই প্ল্যান মতন উনি পরের দিন সকালে সরাসরি সেই ক্যাম্পে চলে যান। সেখানে উনি ওই ক্যাম্পের ইনচার্জ সার্জেন্ট স্মিথকে বলে, আজ আমাদের ক্লাবের খুবই ইম্পর্ট্যান্ট একটা ফুটবল ম্যাচ রয়েছে আর আগের দিন আমি দেখেছি বার্ট খুবই ভালো গোলকিপিং করতে পারে, তাই এখন আমি ওকে নিজেদের দলে খেলার জন্য নিয়ে যেতে চাই। আর খেলা শেষ হওয়ার পর আমি নিজে দায়িত্ব করে ওকে আবার এই ক্যাম্পে ফিরিয়ে দিয়ে যাব। বার্ট যদি আজকে আমাদের শহরের ক্লাবের হয়ে ফুটবল খেলে তাহলে আমাদের অনেক উপকার হবে। এই সমস্ত কথা শুনে সার্জেন্ট স্মিথ বার্টকে জ্যাকের সাথে ফুটবল খেলতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় জ্যাক বার্টকে বলে, আজকে তোমাকে আমাদের দলের হয়ে ফুটবল খেলতে হবে আর সেখানে খুব ভালো করে গোলকিপিং করতে হবে। মনে করো তুমি আমাদের শহরের যে ক্ষতি করেছো এটা হলো তার সামান্য একটু ক্ষতিপূরণ। তবে যেহেতু তুমি একজন জার্মান সৈনিক তাই এই শহরের সমস্ত মানুষরাই তোমাকে নিজেদের শত্রু ভাববে, সেজন্য তোমাকে সবার কাছ থেকে নিজের আসল পরিচয়টা গোপন রাখতে হবে। তাই তুমি যেন ওখানে যাওয়ার পর কারোর সাথেই কোনো কথা বলবে না। আমি সবাইকে বলে দেবো তুমি বোবা, তুমি কথা বলতে পারো না। আর এই কথা বলেই উনি বার্টকে নিজের আর্মির ইউনিফর্ম ছেড়ে একটা ভালো পোশাক পরতে দেন। সবকিছু শোনার পর বার্ট বলে, কিন্তু আমি আপনার কথা মতন এই কাজগুলো করবো কেন আর ফুটবল খেলবো কেন? জ্যাক বলে, তুমি যদি এখন আমার কথা মতন ফুটবল না খেলো তাহলে তোমাকে ক্যাম্পে ফিরে গিয়ে টয়লেট পরিষ্কার করতে হবে। তুমি কি সেই কাজটা করতে চাও? এটা শোনার পর বার্ট জ্যাকের কথা মতন কাজ করার জন্য রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় মাঠে তখন খেলা শুরু হতে খুবই অল্প একটু সময় বাকি আছে। আর এই শেষ মুহূর্তেই জ্যাক বার্টকে নিয়ে নিজের টিমের ড্রেসিং রুমে চলে যায়। সেখানে জ্যাক সবাইকে বলে, এই ছেলেটা একজন ভালো গোলকিপার আর আজকে থেকে ও আমাদের দলে খেলবে, কিন্তু সমস্যা হলো ও কথা বলতে পারে না, ও বোবা। জ্যাক এই কথাটা শেষ করার সাথে সাথেই বার্ট ওখানে জার্মান ভাষায় কথা বলে সবাইকে নিজের আসল পরিচয়টা জানাতে শুরু করে। এখন বার্টের কথা শুনে বাকি সমস্ত প্লেয়াররা খুব ভালোভাবে বুঝতে পারে ও একজন জার্মান সৈনিক। এখন সমস্ত সৈনিকরা প্রচন্ড রেগে গিয়ে বলে, আমরা নিজেদের দেশের শত্রুকে নিজেদের দলে নিতে পারবো না,
তখন জ্যাক বলে, তোমাদের মতন আমিও একে পছন্দ করি না, কিন্তু এখন আমাদেরকে যেভাবেই হোক আজকের ম্যাচটা জিততে হবে। আজ যদি আমরা কোনোভাবে হেরে যাই তাহলে আমাদের পুরো ক্লাবটাকেই বন্ধ করে দিতে হবে। আর আজকের এই ম্যাচটা জেতার জন্য আমাদের একজন ভালো গোলকিপারের প্রয়োজন। আর এখনো অবধি আমার দেখা সমস্ত প্লেয়ারদের মধ্যে থেকে বার্ট হলো সবচেয়ে সেরা গোলকিপার। আজকে ওর সাহায্যে আমরা এই ম্যাচটা খুব ভালোভাবে জিততে পারবো। আর তাছাড়া ও তো তোমাদের সঙ্গে খেলবে না, ও চুপচাপ গোল পোস্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল সেভ করার চেষ্টা করবে। জ্যাক এই কথাটা বলতে বলতেই খেলার সময় শুরু হয়ে যায়, যে কারণে মাঠের থেকে রেফারি এসে ওদেরকে ডাকতে শুরু করে, যার ফলে এখন সমস্ত প্লেয়াররা বাধ্য হয়ে বার্টকে নিজেদের দলে নিয়ে ওর সাথে খেলার জন্য রাজি হয়ে যায়। এদিকে এই ঘটনায় ওদের দলের পুরনো গোলকিপার অ্যালফ প্রচণ্ড রেগে গিয়ে ওখান থেকে বাইরে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর যখন ম্যাচ শুরু হয় তখন প্রথম থেকেই বার্ট সেখানে খুবই ভালো খেলছিল। ও অপোনেন্টদের সমস্ত গোলগুলোকে খুব ভালোভাবেই সেভ করে, আর সেই একই সাথে ও নিজের দলের সমস্ত প্লেয়ারদেরকে এত ভালোভাবে বল পাস করছিল যে ওর কারণে ওর দল সেই ম্যাচে টোটাল 2টো গোল করতে পারে। এখানে বার্টের এত সুন্দর খেলা দেখে মাঠে থাকা সমস্ত দর্শকরাই ওর উপরে খুবই প্রভাবিত হয়। পরবর্তীকালে বার্টের সাহায্যে জ্যাকের টিম সেদিনের ম্যাচটা 3-0 গোলে জিতে যায়। পরবর্তীকালে ম্যাচ শেষ হওয়ার পর জ্যাক কথা মতন বার্টকে আবার সেই ক্যাম্পে ফিরিয়ে দিয়ে আসে। তবে এখন বার্ট জ্যাককে বলে, আপনি যদি চান আমি আপনার দলের হয়ে আরও ফুটবল খেলি তাহলে আপনি যে কোনো একটা অজুহাত দিয়ে আমাকে আরও বেশি বেশি করে এই ক্যাম্প থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ এই ক্যাম্পে থেকে এখানকার কাজ করতে আমার একদমই ভালো লাগে না। সবকিছু শোনার পর জ্যাক বার্টের এই শর্তে রাজি হয়ে যায়। পরবর্তীকালে জ্যাক যখন ওখান থেকে নিজের বাড়ি ফেরে তখন ওর স্ত্রী আর ওর মেয়ে মার্গারেট ওর উপরে খুবই রেগে গেছিল। মার্গারেট বলে, জার্মানরা হলো আমাদের দেশের শত্রু, আর তুমি সেই রকম একজন শত্রুকে নিজের দলে খেলতে নিলে কিভাবে? তখন জ্যাক বলে, আমার দলকে বাঁচানোর জন্য আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। আর শুধু আজকের ম্যাচ কেন, এরপর থেকে ও আমাদের ক্লাবের সমস্ত ম্যাচেই খেলবে। আর সেই একই সাথে সামনের সপ্তাহ থেকে ও আমাদের দোকানেই কাজ করবে। আর এর পরের সপ্তাহে জ্যাক কথা মতন বার্টকে ওই ক্যাম্প থেকে বের করে নিজের দোকানে কাজ করার জন্য নিয়ে আসে। এখন থেকে প্রত্যেক দিন এই দোকানে কাজ করার অজুহাতে বার্ট ওই ক্যাম্পের বাইরে থাকতে পারবে, যে ঘটনায় ও খুবই খুশি ছিল। কিন্তু এখানে নিজেদের দোকানের মধ্যে বার্টকে দেখে মার্গারেট এখন আরও বেশি রেগে গেছিল। এখন ও বিনা কারণেই বার্টের ওপরে রাগ দেখিয়ে ওর সাথে বাজে ব্যবহার করতে শুরু করে দেয়। কিন্তু এসব কিছুতে বার্টের খুব একটা খারাপ লাগছিল না, কারণ এই দোকানে কাজ করার জন্য এখন ও প্রত্যেক দিন ওই ক্যাম্প থেকে বাইরে বেরোতে পারছিল। এরপর থেকে এভাবেই বার্টের দিন কাটতে থাকে। ও প্রত্যেকদিন এখানে এসে মার্গারেট আর জ্যাককে তাদের দোকানের কাজে সাহায্য করত, আর নিজের কাজের ফাঁকা আর অবসর সময়ে ও ফুটবল প্র্যাকটিস করত। আর প্রত্যেকদিন সন্ধেবেলায় জ্যাক নিয়ম মতন ওকে আবার সেই ক্যাম্পে ফিরিয়ে দিয়ে আসতো। আর এই সমস্ত দোকানের কাজ করা ছাড়া বার্ট মাঝে মাঝেই জ্যাকের দলের হয়ে বিভিন্ন জায়গায় ফুটবল খেলতো। আর সেই সমস্ত ম্যাচে বার্ট এতটাই ভালো খেলছিল যে ওর কারণে জ্যাকের টিম পরপর অনেকগুলো ম্যাচ জিতেছিল। এইভাবে আস্তে আস্তে বেশ অনেক মাস কেটে যায়। এখন জ্যাক আস্তে আস্তে মার্গারেটের ছোট বোনের সাথে কথা বলে ওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিল। কিন্তু মার্গারেট যখন এই খবরটা জানতে পারে তখন ও প্রচণ্ড রেগে গিয়ে নিজের বোনকে বলে, আমি বলেছি না বার্ট আমাদের দেশের শত্রু, তুমি ওর সঙ্গে কোনো রকম কথা বলবে না। এই কথা বলেই ও নিজের বোনকে প্রচণ্ড বকাবকি করে ঘরে চলে যেতে বলে। এরপর ও বার্টকে বলে, আজকের পর থেকে তুমিও যেন আর কখনোই আমার ফ্যামিলির কারোর সাথেই কথা বলার চেষ্টা করবে না। তুমি কি মনে করেছো এখানে এসে ফুটবল খেললে আর আমাদের দোকানে কাজ করলে আমরা সবকিছু ভুলে গিয়ে তোমার সাথে বন্ধুত্ব করে নেব? তোমরা আমাদের পুরো শহরটাকেই নষ্ট করে দিয়েছো। এক রাতে কলেজ শেষ হওয়ার আনন্দে আমি আর আমার বন্ধুরা একটা ক্লাবে নাচানাচি করছিলাম, কিন্তু ঠিক তখনই একটা জার্মান প্লেন সেখানে খুব বড় একটা বোম বিস্ফোরণ ঘটায়, যে ঘটনায় আমার অনেক বন্ধু আমার চোখের সামনেই মারা যায়। এমনকি ওই বোম বিস্ফোরণের ফলে আমাদের শহরের অনেক নিরীহ মানুষও তাদের প্রাণ হারিয়েছিল। আর এই সমস্ত কারণেই আমি তোমাকে আর তোমার মতন কোনো জার্মান সৈনিককে কখনোই ক্ষমা করতে পারবো না। বার্ট বলে, যদি আমার পক্ষে সম্ভব হতো তাহলে আমিও সেদিন যুদ্ধ করতে না গিয়ে তোমার সাথে নাচ করতেই বেশি পছন্দ করতাম, কিন্তু আমার কাছে সেই সময় কোনো উপায় ছিল না। আমাদের সবাইকে অনিচ্ছে সত্ত্বেও জোর করে এই যুদ্ধে পাঠানো হয়েছিল, আর এই সমস্ত কাজগুলো করতে আমারও একটুও ভালো লাগেনি। এখানে বার্টের এই কথাগুলো শুনে মার্গারেটের চিন্তাভাবনা একটু বদলে যায়। এখন ও বুঝতে পারে বার্টের ইচ্ছা না থাকলেও ওকে একরকমভাবে জোর করেই এই যুদ্ধে পাঠানো হয়েছিল। ও সত্যি সত্যি কোনো মানুষের কোনো ক্ষতি করতে চায়নি, আর হয়তো বার্টের মতন এমন অনেক সৈনিক আছে যাদেরকে জোর করে এই যুদ্ধে পাঠানো হয়েছিল। এই সমস্ত কথাগুলো ভেবেই এখন বার্টের ওপরে রাগ দেখিয়ে ওকে উল্টোপাল্টা কথা বলার জন্য মার্গারেটের খুবই খারাপ লাগতে শুরু করে। আর এই দিনের পর থেকেই ও বার্টের ওপরে রাগ দেখিয়ে ওর সাথে বাজে ব্যবহার করা পুরোপুরি বন্ধ করে দেয়। এখন ওর বার্টের সম্পর্কে জানার আগ্রহ যেন অনেকটা বেড়ে গেছিল। এদিকে সময়ের সাথে সাথে বার্ট এখন মার্গারেটের ছোট বোনের সাথে বেশ ভালো বন্ধুত্ব করে নেয়।
যেটা দেখে এখন মার্গারেটও আর কোনোভাবেই বার্টকে ও ছোট বোনের সাথে কথা বলা থেকে আটকাতো না। কিছুদিন পর একদিন মার্গারেটের একটা পোষা পাখি খাঁচার থেকে বাইরে বেরিয়ে ওদের দোকান থেকে পালানোর চেষ্টা করে, যে কারণে এখন মার্গারেট বহু কষ্ট করে সেই পাখিটাকে ধরার চেষ্টা করে, কিন্তু ওর একার পক্ষে এই কাজটা করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এসব কিছুর মধ্যেই বার্ট বাইরে থেকে ওদের দোকানের মধ্যে বেশ কিছু জিনিস রাখার জন্য নিয়ে আসে, আর সেখানে ও যখন দেখতে পায় মার্গারেট বহু কষ্ট করে ও সেই পোষা পাখিটাকে ধরার চেষ্টা করছে, তখন বার্টও ওকে এই কাজে সাহায্য করতে শুরু করে। আর বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর ওরা দুজন মিলে অবশেষে সেই পাখিটাকে ধরে ফেলে। আর এই ঘটনার পরেই এখন মার্গারেট আর বার্টের মধ্যেও আস্তে আস্তে একটা বন্ধুত্ব হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর সার্জেন্ট স্মিথ ক্যাম্পের মধ্যে সমস্ত কয়েদিদেরকেই একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছিল। এই ভিডিওতে দেখা যাচ্ছিল হিটলারের নাৎসি সেনাবাহিনীর অত্যাচারে বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে বহু হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে। এখানে এই ভিডিওগুলো দেখার পর আর সবকিছু জানার পর সমস্ত কয়েদিরাই মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল। এদের মধ্যে থেকে কেউ কখনো কল্পনাও করতে পারেনি এদের দেশের বাকি সৈনিকরা এত নৃশংসভাবে এত হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। এখানে এই ভিডিওটা দেখতে দেখতেই বার্টেরও একটা পুরানো স্মৃতি মনে পড়ে যায়। আজ থেকে বেশ কিছু বছর আগে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তখন বার্ট আর তার সঙ্গীরা ইউরোপের বিভিন্ন দেশে আক্রমণ করছিল। একদিন বার্টদের আর্মি ক্যাম্পের পাশে থাকা একটা গ্রামের বেশ কিছু বাচ্চারা ফুটবল খেলতে খেলতে ওদের ক্যাম্পের মধ্যে চলে আসে, যেটা দেখতে পেয়ে বার্টের ক্যাম্পের সিনিয়র জার্মান অফিসার নিজের মজার জন্য ওই নিরীহ বাচ্চাটাকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু শেষ মুহূর্তে ওখানে বার্ট এগিয়ে এসে নিজের সিনিয়রকে এই কাজটা করার থেকে বাধা দেয়, যার ফলে ওই অফিসারটা এখন বার্টের ওপরেই খুবই রেগে গেছিল। এরপর আমাদেরকে আবার বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়। এরপর দেখা যায় ক্যাম্পের মধ্যে ওই ভিডিওগুলো দেখার পর এখন সমস্ত সৈনিকরাই মেন্টালি খুবই ডিস্টার্বড হয়ে গেছিল। সমস্ত কয়েদিদের মনে এতটাই প্রভাব পড়েছিল যে পরের দিন সকালে ওদের ক্যাম্পের মধ্যে থেকে একজন সৈনিক দড়িতে ঝুলে আত্মহত্যা করে নেয়। এটা দেখার পর বার্ট এখন প্রচণ্ড রেগে গিয়ে ওই ক্যাম্পের ইনচার্জ অর্থাৎ সার্জেন্ট স্মিথকে গালাগালি করতে শুরু করে। বার্ট ওনাকে বলে, কালকে আপনার ওই ভিডিওটা দেখার পরেই আজকে আমাদের মধ্যে থেকে একজন সৈনিক কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আমাদের সবাইকে তো জোর করে যুদ্ধে পাঠানো হয়েছিল, কিন্তু এখন তো আপনি আমাদের সবাইকে ইচ্ছা করেই মানসিক কষ্ট দিয়ে মেরে ফেলছেন। এই কথা বলেই বার্ট ওনাকে অনেক গালাগালি করতে থাকে, কিন্তু তখনই পাশের থেকে বাকি বেশ কিছু ব্রিটিশ সৈনিক এসে বার্টকে ওখান থেকে ধরে নিয়ে যায়। তবে এই টানাটানির মধ্যেই বার্টের গলা থেকে একটা লকেট খুলে মাটিতে পড়ে যায়। এই লকেটটা দেখার পর সার্জেন্ট স্মিথ খুবই অবাক হয়ে গেছিলেন, কারণ জার্মান সৈনিকরা ইউরোপের যে সমস্ত দেশের জায়গাগুলোকে জোর করে দখল করেছিল, সেই সমস্ত অকুপাইড এরিয়া বা দখল করা এলাকার লোকদেরকেই এই বিশেষ ধরনের লকেটগুলো পরতে দেওয়া হতো। এখন সার্জেন্ট স্মিথ ভাবছিলেন বার্ট তো একজন জার্মান সৈনিক, তাহলে ওর কাছে এই লকেটটা এলো কিভাবে। তবে এই দিনের পর থেকে বার্ট সবসময় খুবই মন খারাপ করে হতাশ হয়ে থাকতে শুরু করে দেয়। এখানে বার্টকে এইরকম মন খারাপ করতে দেখে আজ মার্গারেট নিজে থেকেই এসে ওর সাথে গল্প করতে শুরু করে দেয়। মার্গারেট বলে, আমি জানি না তোমরা ফুটবল খেলে এত কি আনন্দ পাও, আমার তো মনে হয় ফুটবল একটা মারামারি করার খেলা। আমার তো নাচ করতে খুবই ভালো লাগে। আমি যখনই আমার বন্ধুদের সঙ্গে নাচ করি তখনই আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। যেটা শুনে বার্ট বলে, আমার কাছে ফুটবল খেলা হলো নাচ করার মতন। আমি যখনই ফুটবল খেলি তখন আমিও আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। ছোটবেলা থেকেই ফুটবল খেলতে আমার খুবই ভালো লাগে, আর আজ তোমার বাবার জন্যই আমি আবারও ফুটবল খেলতে পারছি, সেজন্য আমি তোমার বাবার কাছে খুবই কৃতজ্ঞ। এখানে এরা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই ওখানে মার্গারেটের বয়ফ্রেন্ড বিল চলে আসে। বিল আবার মিস্টার জ্যাকের সেই ফুটবল টিমের ক্যাপ্টেনও ছিল, সেজন্য ও বার্টকে খুব ভালোভাবেই চিনত। এখানে মার্গারেট আর বার্টকে একসাথে কথা বলতে দেখে ওর একদমই পছন্দ হচ্ছিল না, সেজন্য কিছুক্ষণ পর মার্গারেট ওখান থেকে চলে গেলে বিল সরাসরি বার্টকে বলে, আমি তোমাকে আজ প্রথম আর শেষ ওয়ার্নিং দিচ্ছি। মার্গারেট হলো আমার গার্লফ্রেন্ড, তাই আজকের পর আমি যেন আর কখনোই তোমাকে ওর সাথে কথা বলতে না দেখি। এখানে বিলের এই কথাগুলো শোনার পরেও বার্ট কোনো রকম উত্তর দেয় না। তবে এর পরের দিন যখন ওদের ফুটবল ম্যাচ ছিল তখন খেলা চলাকালীন বার্ট একটা সময় ওই ফুটবলটা হাতে নিয়ে সেটাকে পাস না করে মার্গারেটের দিকে তাকিয়ে সেই বলটা নিয়ে নাচ করতে শুরু করে। এখানে বার্টের এরকম অদ্ভুত কাজকর্ম দেখে দর্শকদের মধ্যে থেকে সবাই খুবই অবাক হয়ে গেছিল। কেউই বুঝে উঠতে পারছিল না বার্ট এমনটা কেন করছে, কিন্তু দর্শকদের মধ্যে থেকে মার্গারেট এসব কিছু দেখে লজ্জা পেয়ে অল্প অল্প হাসতে শুরু করে দেয়। ও বুঝতে পারে বার্ট এখন এইভাবে নাচ করে ওকে খুশি করতে চাইছিল। তবে এখানে সবকিছু যখন ভালোভাবে কাটছিল তখনই একদিন মিস্টার জ্যাক জানতে পারে যেহেতু এখন যুদ্ধ শেষ হয়ে গেছে তাই এখন ওই ক্যাম্পে বন্দি সমস্ত জার্মান সৈনিকদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এখন তারা সবাই নিজেদের নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবে। এই কথা শুনে মিস্টার জ্যাক খুবই হতাশ হয়ে যান, কারণ উনি মনে করেছিলেন বার্ট যদি আর কিছু সপ্তাহ এখানে থাকতে পারত
তাহলে বাটের সাহায্যে উনি আরও কিছু ফুটবল টুর্নামেন্ট জিতে নিতে পারতেন। এখন উনি যেভাবেই হোক বাটকে আরও বেশ কিছুদিন এখানে রেখে দিতে চাইছিলেন। এদিকে মার্গারেট যখন এই খবরটা জানতে পারে যে বাট আর বাকি সমস্ত জার্মান কয়েদিদেরকে এখন ছেড়ে দেওয়া হয়েছে আর তারা সবাই এখন নিজেদের নিজেদের বাড়ি ফিরে যাচ্ছে, তখন ওর খুবই মন খারাপ হয়ে যায়। কারণ বিগত বহুদিন ধরে বাটের সাথে নিজেদের দোকানে কাজ করার পর আর ওর সাথে গল্প করার পর মার্গারেট এখন নিজের অজান্তেই ওকে ভালোবেসে ফেলেছিল। এখন জ্যাকের চলে যাওয়ার খবর পেয়ে মার্গারেট, মিস্টার জ্যাক আর ওদের বাড়ির বাকি সবাই যখন খুবই মন খারাপ করেছিল, তখনই ওরা দেখতে পায় ওই ক্যাম্প থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে বার্ট নিজের বাড়িতে ফিরে না গিয়ে সরাসরি মিস্টার জ্যাকের বাড়িতে চলে এসেছে। এখানে বার্টকে দেখে মিস্টার জ্যাক, মার্গারেট আর ওর ছোট বোন প্রত্যেকেই খুবই খুশি হয়। এখন বার্ট বলে, যেহেতু আগামী সপ্তাহে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টুর্নামেন্ট রয়েছে, তাই সেই টুর্নামেন্টটা শেষ হওয়া অবধি আমি এখানেই থাকবো। এই কথা শুনে মিস্টার জ্যাক খুবই নিশ্চিন্ত হন। এরপর সেই রাতে এরা সবাই যখন একসাথে বসে খাওয়া দাওয়া করছিল, তখন মার্গারেট খুবই খুশি মনে আনন্দের সাথে বার্টকে খাবার সার্ভ করছিল, যেটা দেখে এখন মিস্টার জ্যাক খুব ভালোভাবেই বুঝতে পারেন মার্গারেট আর বার্ট এখন দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। কিন্তু এখন উনি মার্গারেট অথবা বার্ট কাউকেই এই ব্যাপারে কিছুই বলেন না। এই ঘটনার কিছুদিন পর ওদের সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা শুরু হয়ে যায়, আর সেদিনের ম্যাচটাও বার্ট আর তার টিম জিতে যায়। এই ঘটনায় ওদের শহরের প্রত্যেকটা মানুষ খুবই খুশি ছিল। তবে সেদিনের ম্যাচে বার্ট এতটাই ভালো পারফর্ম করেছিল যে ম্যাচ শেষ হওয়ার পর ওর সাথে জক থমসন নামের এই লোকটা দেখা করার জন্য চলে আসে। ইনি ম্যানচেস্টার সিটি নামে ইংল্যান্ডের খুবই বড় একটা ফুটবল ক্লাবের সিলেক্টর ছিলেন। এখন উনি বার্টকে নিজেদের ক্লাবে সাইন করাতে চাইছিলেন। এই খবরটা জানার পর মিস্টার জ্যাক বার্টের জন্য খুবই খুশি হন, কারণ এত বড় একটা ক্লাবে খেলতে পারলে বার্টের জীবনটা পুরোপুরিভাবে বদলে যাবে। পরবর্তীকালে সেদিনের ওই টুর্নামেন্টটা জেতার আনন্দে মিস্টার জ্যাক একটা ছোট পার্টির আয়োজন করেন, যে পার্টিতে ওদের ক্লাবের সমস্ত প্লেয়ার আর তাদের পরিবারের লোকেরা এসেছিল। এখন সবাই মিলে ওই পার্টিতে খুবই আনন্দ আর মজা করছিল। একটা সময় ওই পার্টি চলাকালীন বার্ট আর মার্গারেট একসাথে নাচ করতে শুরু করে দেয়। পাশের থেকে এটা দেখতে পেয়ে মার্গারেটের বয়ফ্রেন্ড অর্থাৎ বিল প্রচণ্ড রেগে যায়। সেজন্য এখন ও আরও একবার বার্টকে বাইরে ডেকে নিয়ে গিয়ে ওকে হুমকি দিয়ে ওকে ভয় দেখানোর চেষ্টা করে। তখন বার্ট খুবই শান্তভাবে বলে, আমার মনে হয় না মার্গারেট এখন আর তোমাকে ভালোবাসে, ও হয়তো এখন আমার সাথে থাকতে চায়। এই কথাটা বলেই বার্ট চুপচাপ ওখান থেকে চলে যায়। এখন টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর সবাই মনে করেছিল বার্ট হয়তো এখান থেকে সরাসরি নিজের বাড়ি ফিরে যাবে, কিন্তু সেই রাতে পার্টি শেষ হওয়ার পর বার্ট মার্গারেটের সঙ্গে দেখা করার জন্য আবার মিস্টার জ্যাকের বাড়িতে ফিরে যায়। সেখানে বার্টকে দেখে মিস্টার জ্যাক খুবই অবাক হয়ে গিয়ে বলেন, তুমি বাড়িতে ফিরে না গিয়ে এত রাতে এখানে কি করছো? তখন বার্ট বলে, আমি ভাবছি আমি এই শহরে থেকে ম্যানচেস্টার সিটির হয়েই ফুটবল খেলবো। সবকিছু শোনার পর মিস্টার জ্যাক বলেন, আমি খুব ভালোভাবেই জানি তুমি এখানে আমার মেয়ে মার্গারেটের জন্য ফিরে এসেছো, আর আমি এটাও জানি তোমরা দুজন একে অপরকে ভালোবাসো আর তোমরা একসাথে থাকতে চাও। কিন্তু যেহেতু তুমি একজন জার্মান সৈনিক, তাই আমাদের সমাজের কেউই হয়তো তোমাদের এই সম্পর্কটাকে মেনে নেবে না। তবে তোমরা দুজন যদি সত্যি একসাথে থাকতে চাও, তাহলে আমি তোমাদের এই সম্পর্কটা মেনে নিতে রাজি আছি। এই কথা শুনে বার্ট একটু অবাক হয়ে যায়, আর এই ঘটনার কিছুদিন পরেই ও আর মার্গারেট বিয়ে করে নেয়। এরপর চলে আসে 1949 সালের অক্টোবর মাস। এই সময় বার্টকে ম্যানচেস্টার ক্লাবের অফিসিয়াল গোলকিপার হিসেবে সাইন করানো হয়। পরবর্তীকালে যখন ম্যানচেস্টার ক্লাবের পক্ষ থেকে একটা বড় নিউজ কনফারেন্স করে দেশের সমস্ত সাংবাদিকদেরকে এই খবরটা জানানো হয়, এরপর সাংবাদিকরা বার্ট আর ওর ক্লাবের বাকি সমস্ত ম্যানেজমেন্টকে খুবই উল্টোপাল্টা প্রশ্ন করতে শুরু করে। সাংবাদিকরা বলে, আপনারা আমাদের শত্রু দেশের একজন সৈনিককে নিজেদের দলে নিয়েছেন, আর তাছাড়া আপনাদের দলে তো অনেক ইহুদি প্লেয়ার রয়েছে, তারপরেও এইরকম ধরনের একজন জার্মানকে আপনাদের দলে নিতে আপনাদের লজ্জা করলো না? এখানে বার্ট আর ম্যানেজমেন্টের লোকেরা মিলে ওই সমস্ত সাংবাদিকদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে। সেখানে বার্ট বলে, আমাকে জোর করে এই যুদ্ধে পাঠানো হয়েছে, আমার কাছে কোনো উপায় ছিল না। কিন্তু ওই সাংবাদিকরা এখন এদের কোনো কথাই শুনতে বা বুঝতে চাইছিল না। আর পরের দিন সকালে শহরের সমস্ত বড় বড় নিউজ পেপারে বার্টকে নিয়ে অনেক উল্টোপাল্টা বাজে কথা লেখা হয়, যে খবর পড়ার পর এখন ওই দেশের সমস্ত ইহুদি মানুষরা ম্যানচেস্টার ক্লাবের বাইরে গিয়ে আন্দোলন করতে শুরু করে। ওরা সবাই চাইছিল বার্টকে যেন এখন এই ক্লাব থেকে বের করে দেওয়া হয়, কিন্তু প্রথমের দিকে ক্লাব ম্যানেজমেন্ট এই বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না। একদিকে শহরের সমস্ত মানুষরা বার্টকে পছন্দ না করলেও এখন ওর দলের বাকি সমস্ত প্লেয়াররা ওকে মেনে নিয়েছিল। এই ঘটনার কিছুদিন পরেই ম্যানচেস্টার সিটি ক্লাবের হয়ে বার্টের প্রথম ম্যাচ শুরু হয়, কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর থেকেই স্টেডিয়ামে থাকা সমস্ত দর্শকরাই বার্টকে খুবই উল্টোপাল্টা গালাগালি করছিল। পুরো গ্যালারির সমস্ত লোকজন জোরে জোরে চিৎকার করে বার্টকে অনেক উল্টোপাল্টা বলতে থাকে, যার ফলে বার্ট এখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। ও ঠিক করে নিজের খেলায় মন দিতে পারছিল না।
আর এই সমস্ত কারণে সেদিনের ম্যাচে বার্ট এতটাই বাজে পারফর্ম করে যে সেই দিনের ম্যাচটা ওদের টিম হেরে যায়। এমনকি ম্যাচ শেষ করে মাঠের থেকে ক্লাবে ফেরার পথেই বেশ কিছু লোক তো বার্টের ওপরে হামলাও করে দেয়, যদিও এখানে ওর কোনো রকম চোট লাগার আগেই ওর টিমের বাকি মেম্বাররা ওকে বাঁচিয়ে নেয়। এখন এই ঘটনার পর বার্ট মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। এখন ওর সত্যি সত্যি নিজেকে অপরাধী মনে হচ্ছিল। এই ঘটনার পর সেদিন সন্ধেবেলায় সমস্ত সাংবাদিকদেরকে নিয়ে ম্যানচেস্টার ক্লাবে একটা মিটিংয়ের আয়োজন করা হয়। সেখানে ক্লাবের সমস্ত ম্যানেজমেন্টরা মিলে ঠিক করছিল যেহেতু কোনো দর্শকরাই পছন্দ করছে না, তাই এখন বার্টকে এই ক্লাবের থেকে বের করে দেওয়া হবে। কিন্তু এখানে এই সমস্ত আলোচনা চলাকালীন মিস্টার জ্যাক আর মার্গারেট চলে আসে। মার্গারেট সবাইকে বলে, আপনারা বার্টকে ভুল বুঝছেন, ও যুদ্ধ করেছে ঠিকই, কিন্তু ও কখনোই ইচ্ছাকৃত কোনো মানুষের ক্ষতি করেনি। ছোটবেলা থেকেই বার্টের ইচ্ছা ছিল একদিন ও বড় একজন ফুটবলার হবে, কিন্তু ও নিজের দেশে নিজে সেই স্বপ্নটা পূরণ করতে পারেনি। ওকে জোর করে যুদ্ধের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তবে এখন যেহেতু বার্ট নিজের অতীত ভুলে গিয়ে সম্পূর্ণ নতুনভাবে নিজের জীবনটা শুরু করতে চাইছে, তাই আমাদের সবারই ওকে সাহায্য করা উচিত। আর তাছাড়া বার্টের একার জন্য তো এত ক্ষতি হয়নি, ও একা তো যুদ্ধ করেনি, তাই এখন শুধু ওকে শাস্তি দিলেও তো সবকিছু ঠিক হয়ে যাবে না। এখন আমাদেরও উচিত সবকিছু ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে নতুনভাবে নিজেদের জীবন শুরু করা। আর আমরা যদি এখনো ওদেরকে ক্ষমা না করতে পারি, তাহলে ওই সমস্ত জার্মানদের আর আমাদের মধ্যে কি পার্থক্য থাকবে? এখানে মার্গারেটের এই কথাগুলো শুনে ওখানে থাকা একজন বড় সাংবাদিকের খুবই পছন্দ হয়। সেজন্য এখন উনি ঠিক করে নেন এবার থেকে উনি বার্টকে তার অতীত দিয়ে বিচার না করে ওর খেলা দিয়ে বিচার করবে। এই ঘটনার কিছুদিন পর আবারও ম্যানচেস্টার ক্লাবের হয়ে বার্টের আর একটা ম্যাচ শুরু হয়। আর এই ম্যাচ চলাকালীনও সমস্ত দর্শকরা স্টেডিয়াম থেকে জোরে জোরে চিৎকার করে ওকে খুবই গালাগালি করছিল। তবে আজকের এই ম্যাচে বার্ট সবাইকে খুবই অবাক করে দিয়ে খুবই সুন্দর পারফর্ম করে। আজকের ম্যাচে অপোনেন্ট টিম বার্টের কাছে একটাও গোল করতে পারেনি, যে কারণে আজকের ম্যাচটা বার্ট আর তার টিম জিতে যায়। এই ঘটনার পর সেই বড় সাংবাদিক বার্টকে নিয়ে নিজের নিউজ পেপারে অনেক ভালো ভালো কথা লিখতে শুরু করে, যেটা দেখে এখন বার্ট, মার্গারেট, জ্যাক আর ম্যানচেস্টার ক্লাবের ম্যানেজমেন্টের লোকেরা অনেকটা আনন্দ পায়। আর এই দিনের পর থেকেই বার্টকে নিয়ে এই শহর আর এই দেশের লোকজনের ধারণা আস্তে আস্তে বদলে যেতে শুরু করে। এরপর আরও 2 বছর কেটে গিয়ে চলে আসে 1951 সাল। এখন এই শহরের সমস্ত মানুষ বার্টকে আপন করে ভালোবাসতে শুরু করেছিল। আর এই বছরে এসেই বার্ট আর মার্গারেট একটা ছোট্ট ছেলের জন্ম দেয়। এরপর থেকে আগামী বেশ কিছু বছর বার্টের জীবনে খুবই ভালোভাবে কাটে। সময়ের সাথে সাথে এখন এই দেশের প্রতিটা মানুষই বার্টকে খুবই ভালোবাসতে আর পছন্দ করতে শুরু করে দেয়। আর আস্তে আস্তে বার্ট পুরো দেশের মধ্যেই খুবই জনপ্রিয় একজন ফুটবলার হয়ে ওঠে। এখন পুরো দেশের সমস্ত মানুষ ওর খেলা দেখার জন্যই অধীর আগ্রহে বসে থাকতো। এদিকে এখন ওদের ছেলেও বেশ একটু বড় হয়ে যায়। এখন বার্টের জীবনে সবকিছু খুব ভালোভাবেই কাটছিল। ওর কাছে একটা ভালো পরিবার ছিল, যেখানে ও স্ত্রী আর বাচ্চা ওকে ভালোবাসতো। অন্যদিকে ও দেশের খুবই নাম করা একজন ফুটবলার ছিল। এখন দেশ বিদেশের সমস্ত মানুষরাই ওকে খুবই ভালোবাসতো আর অনেক সম্মান করত। কিন্তু চারিদিকে এত ভালো কিছুর মধ্যেও বার্টের মাঝে মাঝেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কিছু পুরানো আর ভয়ঙ্কর কথা মনে পড়ে যেত। আর ও মাঝে মাঝে নিজের চোখের সামনে সেই বাচ্চা ছেলেটাকে দেখতে পেত, যে ওদের ক্যাম্প থেকে ফুটবল নিয়ে ফিরে যাওয়ার সময় ওর ক্যাম্পের একজন সিনিয়র অফিসার ওই বাচ্চাটাকে পিছন থেকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু বার্ট কখনো কাউকেই নিজের এই সমস্ত ভয়ঙ্কর স্মৃতির ব্যাপারে কিছুই জানাতো না। এরপর আরও কিছু বছর কেটে গিয়ে চলে আসে 1956 সালের এফএ কাপের ফাইনাল। এখনো অবধি এটাই ছিল বার্টের জীবনের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটা দেখার জন্য স্টেডিয়ামে 1 লক্ষেরও বেশি মানুষ এসেছিল। এমনকি লন্ডনের কুইন নিজে এই ম্যাচটা দেখার জন্য স্টেডিয়ামে এসেছিলেন। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই বার্ট খুবই ভালো পারফর্ম করছিল আর ওর টিম 3-1 গোলে এগিয়েছিল, যে কারণে ওদের ক্লাবের সাপোর্টাররা প্রত্যেকেই খুবই খুশি ছিল। কিন্তু ম্যাচের শেষ 10 মিনিটে এসে অপোনেন্ট টিমের একজন প্লেয়ার গোল করতে গিয়ে ভুল করে বার্টের মুখে জোরে একটা লাথি মেরে ফেলে, যে কারণে বার্ট কিছুক্ষণের জন্য মাথা ঘুরে ওই মাঠের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এখানে ওর আঘাত এতটাই বেশি ছিল যে ও কোনোভাবে উঠে দাঁড়াতেও পারছিল না। ওকে এই অবস্থায় দেখে পুরো স্টেডিয়াম একদম স্তব্ধ হয়ে যায়। সবাই মনে করেছিল বার্ট হয়তো আর খেলতে পারবে না। এমনকি মাঠে থাকা ডাক্তাররাও ওকে আর খেলা কন্টিনিউ করতে বারণ করে দেয়। কিন্তু সমস্যা হলো বার্ট ছাড়া ওর টিমে আর কোনো ভালো গোলকিপার ছিল না। তাই ও যদি এখন আহত হয়ে মাঠ ছেড়ে চলে যায়, তাহলে অপোনেন্ট টিমের প্লেয়াররা খুব সহজেই এদেরকে হারিয়ে দেবে। সেজন্য অনেক কষ্ট আর যন্ত্রণা হওয়া সত্ত্বেও বার্ট কোনো রকমে উঠে দাঁড়িয়ে নিজের খেলাটা কন্টিনিউ করে। কিন্তু এখন থেকে যতবারই অপোনেন্ট টিমের প্লেয়াররা গোল করার চেষ্টা করছিল, সেই গোলটাকে আটকাতে গিয়ে বার্টের এখন প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এমনকি প্রতিবার বল ধরার সাথে সাথেই ও প্রচণ্ড ব্যথা আর যন্ত্রণায় মাটিতে শুয়ে পড়ছিল।
আর এভাবেই প্রতিবার গোল ডিফেন্স করতে গিয়ে বারবার ওর কাঁধে একটু করে চোট লাগছিল। ওকে এই অবস্থা দেখে সমস্ত দর্শকরা খুব ভালোভাবেই বুঝতে পারে ও প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছে। এইভাবে প্রচণ্ড যন্ত্রণা আর কষ্ট সহ্য করে বার্ট সেদিন নিজের টিমকে জিতিয়ে দেয়। কিন্তু ম্যাচ শেষ করে ড্রেসিং রুমে ফেরার সময় অতিরিক্ত যন্ত্রণার কারণে ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীকালে ওকে যখন হসপিটালে ভর্তি করা হয় তখন ডাক্তাররা ওর ঘাড় এক্স রে করে জানতে পারে ওই আঘাতের ফলে ওর গলার বেশ কিছুটা হাড় ভেঙে গিয়ে সেটা টুকরো টুকরো হয়ে গেছে। বার্ট যদি এই অবস্থায় আরেকটু বেশি সময় মাঠে থাকতো তাহলে ও হয়তো মারাও যেতে পারত। তবে এখন খুবই ভালোভাবে বার্টের চিকিৎসা করা হয়। এরপর আগের দিনের ওই ম্যাচের জন্য দেশের সমস্ত বড় বড় নিউজ পেপারে বার্টকে নিয়ে খুবই ভালো ভালো কথা লেখা হয়। সমস্ত জায়গায় সবাই ওকে দেশের হিরো বলছিল। কিন্তু এখন এই হসপিটালে থাকাকালীন বার্টের বারবার নিজের অতীতের কথা মনে পড়ছিল। আর এখন আমরা আরও একবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই দৃশ্যটা দেখতে পাই, যখন বার্টদের ক্যাম্প থেকে সেই বাচ্চা ছেলেটা নিজের ফুটবল নিয়ে ফিরে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই বার্টের সিনিয়র অফিসার ওই বাচ্চাটাকে পিছন দিক থেকে গুলি করে মেরে ফেলে। আর বার্ট তখন কোনোভাবেই ওই বাচ্চাটাকে না বাঁচিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে। আর এটাই ছিল আসল সত্যি ঘটনা। বার্ট সেদিন কোনোভাবেই ওই বাচ্চাটাকে বাঁচাতে পারেনি। ও শুধু মাঝে মাঝে নিজের কল্পনা আর চিন্তার মধ্যেই ওই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করত। সেদিন নিজের চোখের সামনে ওই নিরীহ বাচ্চাটাকে মারা যেতে দেখে বার্টের মনে খুবই গভীর একটা প্রভাব পড়েছিল। সেই দিনের পর থেকে ও যেন সবসময় নিজের চোখের সামনে ওই মৃত বাচ্চাটাকে দেখতে পেত। এই ঘটনার কিছুদিন পর ও একটু সুস্থ হয়ে উঠলে একদিন ও হসপিটাল থেকে নিজের বাড়িতে কল করে মার্গারেটের সঙ্গে কথা বলছিল। তখনই ওদের বাড়ির বাইরে থেকে আইসক্রিমের গাড়ির আওয়াজ পাওয়া যায়, যেটা শুনে ওদের ছেলে আইসক্রিম খাওয়ার বায়না করে। কিন্তু মার্গারেট ওকে বারণ করে দেয়। কিন্তু বার্ট যখন ফোনের মধ্যে দিয়ে এই খবরটা জানতে পারে তখন ও মার্গারেটকে বলে, আজ তুমি বাচ্চাটাকে একটু আইসক্রিম খাওয়ার জন্য বাইরে যেতে দাও না। এই কথা শুনে মার্গারেট ও ছেলেকে আইসক্রিম নেওয়ার জন্য বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু আইসক্রিম নিয়ে ফেরার সময় রাস্তায় একটা গাড়ির সাথে ধাক্কা লেগে ওদের বাচ্চা ছেলেটা মারা যায়। এই পুরো ঘটনা চলাকালীন বার্ট তখন কলটা ধরেছিল। আর ফোনের মধ্যে থেকে মার্গারেটের চিৎকার শুনে ও বুঝতে পারে এখন আসলে কি হয়েছে। তখনই ও হসপিটালের মধ্যে সেই মৃত বাচ্চা ছেলেটাকে দেখতে পায়, যাকে একটা সময় ও বাঁচাতে পারেনি। এই ঘটনার কিছু মাস পর বার্ট হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু ওদের ছেলে মারা যাওয়ার পর থেকে এখন বার্ট আর মার্গারেট দুজনেই সবসময় খুবই মন খারাপ করে হতাশ হয়ে থাকতো। বার্ট এখন ফুটবল খেলা বন্ধ করে দিয়েছিল। এখন ও মাঝে মাঝে নিজের ছেলের কবরের কাছে গিয়ে একা একা মন খারাপ করে বসে থাকতো। এরকমভাবেই একদিন ও ছেলের কবরের কাছে যাওয়ার পর সেখানেই ও সার্জেন্ট স্মিথকে দেখতে পায়। সার্জেন্ট স্মিথ সেই লোকটা ছিল যিনি বার্ট আর ওর মতন আরো বাকি জার্মান সৈনিকদেরকে নিজের ক্যাম্পে বন্দি বানিয়ে রেখেছিলেন। সার্জেন্ট স্মিথ বলেন, আমার স্ত্রী আর দুটো বাচ্চা যুদ্ধ চলাকালীন বোম বিস্ফোরণের কারণে মারা গেছিল আর তাদের কবরটা এখানেই রয়েছে। তাই আমি মাঝে মাঝে এই জায়গায় আসি। আর এখন আমার মতন তোমাকেও মাঝে মাঝে নিজের ছেলের কবর দেখার জন্য এই জায়গায় আসতে হবে। তবে আমি বলবো তুমি নিজের অতীত ভুলে গিয়ে আবার নতুন করে ফুটবল খেলতে শুরু করো। কিন্তু এখানে বার্ট এতটাই দুঃখী আর ফ্রাস্ট্রেটেড ছিল যে এই কথাগুলো শোনার পরেও ও প্রচণ্ড রেগে গিয়ে সার্জেন্ট স্মিথের সঙ্গে মারামারি করার চেষ্টা করে। কিছুক্ষণ পর ওদের মারামারি থেমে গেলে সার্জেন্ট স্মিথ ওকে সেই লকেটটা ফিরিয়ে দেয়, যে লকেটটা একদিন ক্যাম্পের মধ্যে বার্টের গলা থেকে খুলে পড়ে গেছিল। আসলে এই লকেটটা সেই মৃত বাচ্চা ছেলেটার ছিল, যাকে বার্ট কোনোভাবেই বাঁচাতে পারেনি। এই লকেটটা দেখার পরে বার্ট এখন পুরোপুরিভাবে শান্ত হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর বার্ট অবশেষে এত বছর ধরে নিজের মনের মধ্যে চেপে রাখা ওই বাচ্চা ছেলের মৃত্যুর কথাটা এখন মার্গারেটের সঙ্গে শেয়ার করে। বার্ট বলে, আমার মনে হচ্ছে যেহেতু আমি সেদিন ওই বাচ্চা ছেলেটাকে বাঁচাতে পারিনি, তাই তার শাস্তি হিসাবেই হয়তো আমাদের ছেলেটা মারা গেছে। আর এখন হয়তো আমরা আমার সেই পাপের শাস্তি পাচ্ছি। যেটা শুনে মার্গারেট প্রচণ্ড কাঁদতে কাঁদতে বলে, এই ঘটনা তোমার কোনো দোষ নেই। আমাদের ছেলে মারা গেছে আর সে কোনোদিনও ফিরে আসবে না। আর আমাদেরকেও এই অপ্রিয় সত্যি কথাটা মেনে নিয়ে নিজেদের জীবনে এগিয়ে যেতে হবে। এখানে এই কথাগুলো শোনার পর বার্ট এখন প্রচণ্ড অবাক হয়ে যায়। আর এই ঘটনার কিছুদিন পর ও আবার নিজের ফুটবল ক্লাবে জয়েন করে আগের মতন খেলা শুরু করে দেয়। এখন ওর দলের সমস্ত প্লেয়ার আর সমস্ত দর্শকরাও ওকে খুবই খুশি মনে আপন করে নেয়। পরবর্তীকালে 1964 সালে বার্ট ফুটবল খেলা থেকে রিটায়ার করে। নিজের সারা জীবনে ম্যানচেস্টার সিটি এফসি ক্লাবের জন্য ও টোটাল 545টা ম্যাচ খেলেছিল। বার্ট যেদিন নিজের জীবনের শেষ ম্যাচ খেলে, তারপর ওর ফ্যানরা ওর গোলপোস্টটাকে পুরোপুরি খুলে সেটাকে একটা জায়গায় গুছিয়ে রেখে দেয়। ওর ফ্যানরা কোনোভাবেই চাইছিল না বার্ট খেলা শেষ করার পর অন্য কেউ এসে ওর জায়গায় ওই গোলপোস্টে দাঁড়াক। বার্ট ছিল প্রথম বিদেশি প্লেয়ার যে ইংলিশ প্লেয়ার অফ দ্য ইয়ারের উপাধি পেয়েছিল।
পরবর্তীকালে ব্রিটেন আর জার্মানি এই দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য ব্রিটেনের তরফ থেকে বার্টকে অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার উপাধিতে সম্মানিত করা হয়। আর এই একই কারণে ওকে জার্মানির তরফ থেকেও অর্ডার অফ দ্য মেরিট উপাধিতে সম্মানিত করা হয়। পরবর্তীকালে বার্ট আর মার্গারেট আরও দুটো ছেলের জন্ম দেয়। এরপর 1980 সালে মার্গারেট মারা যায় আর বার্ট মারা যায় 2013 সালে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো রকম মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লেগে থাকলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।